আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্লাস 8 এর অর্থাৎ অষ্টম শ্রেণীর চতুর্দশ অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই অধ্যায়ের ফার্স্টে আমরা শিখব বাস্তুতন্ত্র কাকে বলে, এটা অর্থাৎ বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় সেটা এই অধ্যায়ের প্রথম টপিক। তো দেখো, কোনো একটি নির্দিষ্ট পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। আবার সেই পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র। তাহলে আমরা বাস্তুতন্ত্র কি সেটা আমরা জানলাম। তো দেখো, অজীব এবং জীব এই দুটি উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। এখন আমরা পড়ব অজীব উপাদান কাকে বলে। বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান আবার কয় ধরনের? দুই ধরনের। কি কি? অজৈব বা ভৌত উপাদান এবং জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু ইত্যাদি, অর্থাৎ যাদের প্রাণ নেই। অন্যদিকে সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত। পরিবেশের জীব উপাদানের বেঁচে থাকার জন্য এসব অজৈব ও জৈব উপাদান খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। এখানে আমরা পড়তেছি কি জীব উপাদান কাকে বলে সেটা। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এ সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এসব জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে উৎপাদক, দ্বিতীয়টা খাদক এবং এটাকে আবার ভক্ষকও বলা হয়, কিন্তু খাদক বা ভক্ষক, এবং তৃতীয়টা কি বিয়োজক। উৎপাদক কাকে বলে? সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলে উৎপাদক, অর্থাৎ যারা কিনা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক। এরা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এবার দেখো খাদক বা ভক্ষক কাকে বলে। যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণীকে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। তাহলে খাদক বা ভক্ষক কাদের বলে? যারা তৃণভোজী, অর্থাৎ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্যান্য প্রাণী খায় তাদেরকে বলা হয় মোট কথা এখানে খাদক বা ভক্ষক। আচ্ছা, প্রথম স্তর এখানে দেখো বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক রয়েছে। কয় ধরনের খাদক রয়েছে? তিন ধরনের। কি কি? প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে আমরা পড়ি প্রথম স্তরের খাদক কাকে বলে। যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক, অর্থাৎ যারা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে কোন স্তরের খাদক বলে? প্রথম স্তরের খাদক বলে। আচ্ছা, এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী, যেমন গরু, ছাগল। তো এখানে প্রথম স্তরের খাদক কারা কারা? বিভিন্ন তৃণভোজী কীটপতঙ্গ, আবার দেখো গরু, ছাগলও কিন্তু। আবার এখানে কিন্তু মানুষও কিন্তু অনেক ক্ষেত্রে প্রথম শ্রেণীর খাদকও হয়ে যায়। সেটা কিভাবে হয় সেটা আমরা নিচের দিকে পড়ব। দেখো, এরপর দ্বিতীয় স্তরের খাদক। যারা প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচে তাদেরকে বলে দ্বিতীয় স্তরের খাদক, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। তাহলে আমরা মানুষ কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের খাদক, কারণ আমরা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করি। এরা মাংসাশী নামেও পরিচিত। এই যে দেখো, যারা দ্বিতীয় স্তরের খাদক তাদের পিকচার গুলো এখানে দেওয়া। আবার দেখো তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদককে খায় তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে, যেমন কচ্ছপ, ব্যাঙ, বক, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়, এদেরকে বলা হয় সর্বভোগ। আচ্ছা, আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। এই যে আমি বলেছিলাম না, মানুষকেও কিন্তু প্রথম স্তরের খাদক বলা হয়। কোন ক্ষেত্রে? এই দেখো, আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। এরপর দেখো বিয়োজক কাকে বলে। এরা পচনকারী নামেও পরিচিত। আচ্ছা, বিয়োজকের আরেক নাম কি? পচনকারী।
পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের উপর ক্রিয়া করে। এ সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। আচ্ছা, ফার্স্টে আমরা পড়ি যে বিয়োজক বলতে এখানে আমরা কি বুঝলাম। বিভিন্ন ধরনের যা ব্যাকটেরিয়া আছে, ছত্রাক অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যারা আছে তাদেরকে কিন্তু বিয়োজক বলে। এই যে দেখো এখানে পিকচার দেওয়া আছে, এদের অর্থাৎ ছবি দেওয়া আছে, এটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি, ওই যে জৈব সার বলে যেগুলোকে, সেগুলো কিন্তু এই যে এই উপাদানগুলো এভাবে প্রাকৃতিক অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুতন্ত্র সচল থাকে। এরপর আমরা পড়ব বাস্তুতন্ত্রের প্রকারভেদ। প্রাকৃতিক পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, কি কি? স্থলজ বাস্তুতন্ত্র এবং জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র আবার তিন ধরনের, কি কি? পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। আবার দেখো স্থলজ বাস্তুতন্ত্র আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। তো আমরা যে এই যে বিজ্ঞান যে বইটা আছে আমাদের, আর চতুর্থ যে অধ্যায় আছে, এই অধ্যায়ে আমরা যে বাস্তুতন্ত্র পেয়েছি সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি পুকুরের বাস্তুতন্ত্র, আর স্থলজ আর স্থলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি বনভূমির বাস্তুতন্ত্র। এখানে বনভূমি বলতে সুন্দরবনের বাস্তুতন্ত্রকে কিন্তু বুঝিয়েছে, যেটা আমরা ক্লাসের নিচের দিকে গেলে খুব ইজিলি বুঝতে পারবো। তো চলো আমরা নিচের দিকে যাই। বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধানত দুটি অঞ্চলে ভাগ করা যায়, যেমন সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলীয় সুন্দরবন অঞ্চল। এই দেখো এখানে আমরা পেয়ে গেছি সুন্দরবনের বাস্তুতন্ত্র। সুন্দরবনের বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামেও পরিচিত। সুন্দরবনের বনাঞ্চল আরেকটা কি নামে পরিচিত? ম্যানগ্রোভ বন নামে পরিচিত। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভেতরের খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভেতরে থেকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ভাটার কারণে এই অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি, কাজে লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এই বনাঞ্চলে জন্মে। আচ্ছা, সুন্দরবনের মাটি বেশ কর্দমাক্ত, কাজে এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে মাটির উপরে উঠে আসে। এসব সুন্দরবনের মাটি বেশ কর্দমাক্ত, কাজে এর ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে মাটির উপরে উঠে আসে। এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শোষণের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এখন এই অধ্যায়ের মোস্ট একটা কমন প্রশ্ন বা তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, সেটি হচ্ছে যে সুন্দরবনের যে গাছগুলো আছে সেগুলোর শেকড় মাটির নিচে না গিয়ে মাটির উপরে উঠে আসে কেন? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আশা করি এই টপিকটা পড়লে তুমি খুব ইজিলি এর অ্যান্সার করতে পারবে। এটা কিন্তু খ মার্কে আসে। আচ্ছা, এই বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরা এই বনের উৎপাদক। আরেকটা কথা, যে এই বনের যে গাছগুলো আছে যেগুলোর মূল মাটির নিচে না গিয়ে উপরে কিভাবে উঠে আসে সেটা কিন্তু এই ছবিতে আমরা দেখতে পারি। এই দেখো খাড়া ভাবে উঠে আসে, এই যে দেখো খাড়া খাড়া হয়ে আছে, এগুলো কিন্তু উদ্ভিদের মূল। অর্থাৎ সুন্দরবনের যে সুন্দরী গাছগুলো আছে বা কেওড়া গাছ বলো, সেগুলোর কিন্তু মূল। আচ্ছা, সুন্দরবনের বাস্তুতন্ত্র ওই টপিকটায় পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ এই বনের প্রথম স্তরের খাদক। পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ। বানর, কচ্ছপ, সারস ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক।
এ বনের তৃতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বাঘ, শূকর। এসবের মধ্যে শূকর সর্বভোগ, অর্থাৎ এরা বিভিন্ন স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। এ বনে উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, বাঘ, বানর, চিতল হরিণ, বন্য শূকর, নানা ধরনের সাপ, পাখি এবং কীটপতঙ্গ। এই যে এখানে আমরা কিন্তু ছবি দেখতে পাচ্ছি সেগুলো। এই যে দেখো পুকুরের বাস্তুতন্ত্র, আমি বলেছিলাম যে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে তোমরা জাস্ট এই অধ্যায়ে পুকুরের বাস্তুতন্ত্রটাই পাবে, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বা তোমরা তোমাদের বইয়েও দেখতে পারবে। স্বাদু পানির একটি ছোট পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। অন্যান্য বাস্তুতন্ত্রের মতোই পুকুরেও রয়েছে অজীব এবং জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে পুকুরে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কিছু জৈব পদার্থ। এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম, অর্থাৎ যাদের প্রাণ নেই তাদেরকে কিন্তু আমরা অজীব উপাদান বলে থাকি। এখানে আবার রয়েছে জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও নানা রকমের বিয়োজক। আচ্ছা, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ। সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে রূপান্তরিত হয়? সৌরশক্তিকে ব্যবহার করে কিন্তু সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এভাবে কিন্তু সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এর রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে, সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদক থেকে যায় সর্বোচ্চ খাদকে। এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। প্রতি স্তরে শক্তি হ্রাস পেয়েও বিয়োজক যখন বিভিন্ন মৃত জীবে বর্জ্য পদার্থের বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টি দ্রব্য পরিবেশের মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার উদ্ভিদ কাজে লাগে। এ থেকে উদ্ভিদ কাজে লাগায়। এ থেকে বুঝতে পারা যায় যে বাস্তু সংস্থানে পুষ্টি দ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী, মানে একদিকে চলে। এই যে এই চিত্রটা দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে কিন্তু চক্রাকারে শক্তি প্রবাহ চলছে, চক্রাকারে। এই যে চক্রাকারে, আবার দেখো একমুখী, কিন্তু একদিকে যাচ্ছে সবগুলো। আচ্ছা, এই পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। সকল শক্তির উৎস কি? সূর্যের আলো। বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। প্রথম স্তরের খাদক খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, আবার দ্বিতীয় স্তরের খাদক নির্ভরশীল প্রথম স্তরের খাদকের উপর। তৃতীয় স্তরের খাদক খায় দ্বিতীয় স্তরের খাদকদেরকে। এভাবে একটি বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ ও প্রাণী পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত, ফলে গড়ে ওঠে একটি খাদ্য নির্ভর শৃঙ্খল, যাকে আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, তাই খাদ্য শৃঙ্খল। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে খাদ্য শৃঙ্খল কাকে বলে, সেই প্রশ্নটা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে খাদ্য শৃঙ্খল কাকে বলে, সেই প্রশ্নটার উত্তর। এই যে এই চিত্রটা আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো যে এটা একটা খাদ্য শৃঙ্খলের চিত্র। এই দেখো, যেমন ঘাসকে খায় কীট পতঙ্গ, এই কীট ঘাসকে খায়। এরপর এই কীট পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে আবার খায় সাপ, সাপকে আবার খায় কে? ঈগল। আচ্ছা, খাদ্য জাল কাকে বলে? এবার এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অধ্যায়ের। এটা কিন্তু দেখা যায় প্রতি বোর্ড পরীক্ষায় বলো, বার্ষিক পরীক্ষায় বলো, এই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি, খ মার্কে। বাস্তুতন্ত্রে বিচিত্র রকমের অসংখ্য জীব থাকে। এসব জীব এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য
একে অন্যের উপর বিভিন্নভাবে এরা নির্ভরশীল। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে তারা চারপাশের সমস্ত উপাদান নানাভাবে প্রভাবিত করে, তাই সেখানে অসংখ্য খাদ্য শৃঙ্খল ঘটে। এসব খাদ্য শৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এ ধরনের সম্পর্ককে খাদ্যজাল বলা হয়। তাহলে খাদ্যজাল কাকে বলে এটা আমরা বুঝে গেলাম। এখানে একটা চিত্র দেওয়া আছে খাদ্যজালের। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র। তো এবারের টপিক হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে বাস্তুতন্ত্র হেল্প করে সেটা। তো চলো আমরা দেখি। পরিবেশের বাস্তুতন্ত্র একটি স্বয়ংসম্পূর্ণ একক এবং এটি মোটামুটি ভাবে নিয়ন্ত্রিত। সহজে এর কোনো একটি অংশ একেবারে শেষ হতে পারে না। যেমন প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে বা কমতে পারে না। সেখানে বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকে। পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এর কারণ হলো প্রতিটি জীব খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে, বাঘ কিন্তু হরিণকে খাওয়ার জন্য মানে যে তাড়ানো বলে, তাড়ানি দিয়েছে বা ধাওয়া করছে। মনে করো কোন একটি বনে বাঘ, হরিণ, শূকর ইত্যাদি বাস করে। এ বনে বাঘের খাদ্য হলো হরিণ ও শূকর। এখন কোনো কারণে হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে গেলে বাঘ প্রচুর খাদ্য পাবে, ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণ ও শূকরের সংখ্যা কমে যাবে, কারণ অতিরিক্ত বাঘের খাবারের জন্য বেশি হরিণ ও শূকর মারা পড়বে। হরিণ ও শূকরের সংখ্যা কমে গেলে আবার বাঘের খাদ্যাভাব দেখা দিবে, ফলে বাঘের সংখ্যা কমে যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায় তবে হরিণ ও শূকরের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এভাবে হ্রাস বৃদ্ধির ফলে একটি এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ও আরেকটা কথা বলে রাখি, তোমরা এই অধ্যায়ের যে মূল বা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বলতে পারো, এর পরের ভিডিওতে আমি সেগুলো দেখাবো অ্যান্সার সহ। তো সেখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো আসবে এবং বার্ষিক পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো আসবে, সেগুলো আমি সেই ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।